ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ ও জাতীয় নির্বাচন সহ কয়েকটি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে শঙ্কা, সন্দেহ ও মতবিরোধ ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সরকারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মধ্যস্থতায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখন ঐক্যমত্যের খুব কাছাকাছি অবস্থান করছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। নির্বাচনী কাজে সহায়তায় প্রস্তুতি তুলে ধরে সেনাবাহিনীর পক্ষ থেকে আজ বুধবার বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যেই রূপরেখা তৈরি করেছে সেই অনুযায়ী নির্বাচন হোক, তা সেনাবাহিনীও চাইছে। আর নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা আরও ভালো হবে বলে ধারণা সেনাবাহিনীর। এদিকে দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করতে না করতেই নির্বাচনী প্রচারণায় গিয়ে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত এক প্রার্থী। তার সঙ্গে থাকা একজন নিহত হয়েছে বলেও জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এই প্রথম কোনো সহিংসতার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। যদিও স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এটি বিএনপি বা সহযোগী সংগঠনগুলোর নিজেদের মধ্যে কোনো ঘটনা নয়। যারা রাজনীতিকে অস্থিতিশীল করতে চাইছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে, এই ঘটনায় তাদের হাত থাকতে পারে বলে দাবি কেন্দ্রীয় নেতাদের। নির্বাচন বন্ধে নানা গুজবের পাশাপাশি আওয়ামী লীগের নানা ষড়যন্ত্র সামনে আসছে প্রায়শই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন দলে ভিড়ে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করবে। দেশজুড়ে নির্বাচনী দাবামার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কি সেই বার্তাই দিচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান, এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার এটিইউ তাজ রহমান। আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি 237 আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দেখা গেছে যে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকরা আনন্দ মিছিল করেছেন, সেই সাথে আবার দেখতে পেয়েছি যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সমর্থকরা বিক্ষোভ করেছেন, রাস্তা অবরোধ করেছেন। আরও বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে। তারই মধ্যে আজকে দেখা গেছে চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত এক প্রার্থী আহত হয়েছেন, তার সঙ্গে যিনি ছিলেন তিনি নিহত হয়েছেন। এই যে নির্বাচনী গণসংযোগ শুরু হতে না হতে এই ধরনের হামলার ঘটনা, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, সামনে কি আরো বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কার বার্তা দিচ্ছে, নাকি এটা আসলে একটি ভয় দেখানোর নতুন কৌশল? ধন্যবাদ। আমার সহ আলোচক জেরিন আপা এবং তাজ ভাই, ডিবিসির অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যেভাবে শুরু করেছেন মনে হচ্ছে পুরো রাষ্ট্রটাই একটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। আমি কিন্তু ওইরকম কোনো শঙ্কা আছে, কিন্তু একেবারে মহাসংকটের মধ্যে পড়ে গেছে এরকম না বিষয়টা। হ্যাঁ, তবে কোনো কোনো শক্তি চেষ্টা করবে বা করছে যে দেশে যেন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ঘোষিত নির্বাচন যাতে ভণ্ডুল হয় এবং না হয় বা এটা অনেক পিছিয়ে যায়, সেজন্য নানান শক্তি আমাদের বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের বাইরেও যারা বসে আছে, বিশেষ করে দিল্লিতে একজন বসে আছেন, তিনি কিছুদিন পর পরে আমাদের নানান বার্তা এখানে পাঠাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে হয়তো একটা শঙ্কা যে নির্বাচন কি আদৌ হবে, এই প্রশ্নটা আমি মনে করি যারা নির্বাচনটাকে বিনষ্ট করতে চায়, এখানে একটা আংশিক সফলতা তাদের আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কোনো আশঙ্কা নাই, তারা সকলেই কিন্তু নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। আপনি নিজেই বলেছেন যে প্রার্থী ঘোষণা করা শুরু হয়ে গেছে। বিএনপি তো অত্যন্ত জনপ্রিয় একটি দল, দীর্ঘ সময় তারা ক্ষমতার বাইরে ছিল, অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করেছে। জেরিন খান মামলা খেয়ে দৌড়ের উপর ছিল তারা, আমরা তো দেখেছি, খুব কাছে দেখেই দেখেছি তাদেরকে। আমাদের তাজবাড়িও যে খুব শান্তিতে ছিল তাই না, হয়তো তারা সরকারের অংশীদার তো ছিল,
কিন্তু আমি মনে করি না তারও খুব সুস্থ ধারার কোনো রাজনীতি সে সময় করতে পেরেছে। আর আমরা যারা মোটামুটি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমাদের সময়টা ছিল খুবই, বলতে গেলে দুঃসময় ছিল। তা আজকে ওইরকম দুঃসময় তৈরি করার যারা চেষ্টা করবে, আমি বলবো তারা ষড়যন্ত্রকারী। বাংলাদেশে মূলধারার বাইরে গিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা কিন্তু মাঠে থাকতে পারবে না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। 15 মাস পরে আজকে নির্বাচনে হাওয়াটা, আমি তো বলি যে খুব জোরে সোরে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি চারিদিকে যে সভা সমাবেশ মিছিল, আনন্দ মিছিল বলেন, তার মধ্যে আবার পাল্টা মিছিল, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলেন আর অপসংস্কৃতি বলেন, তার মধ্যেই পড়ে। গত 54 বছর তো আমরা দেখেছি সব নির্বাচনেই এরকম হয়, পাল্টাপাল্টি হয়, এক সময় গিয়ে এটা থামে। সুতরাং ওই প্রথম দিকে একটা খুব উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকবে, বা এটার পেছনে ইন্ধন যোগানোর মতো কিছু শক্তি মাঠে আছে, তাদের সুরও কিন্তু কিছুটা নরম হয়ে আসছে। আমি খুবই অবাক হলাম যে যারা এতদিন শুধুমাত্র বলছে যে গণভোট আগে চায়, নির্বাচন পর হবে, তারাও দেখি আজকে বা কয়েকদিন ধরে বলছেন যে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। বাহ, সেই জায়গায় তো আমাদের তো একটা ঐক্যমত্য হয়েই গেছে। আর এগুলোর জন্য তো ঐক্যমত কমিশনের দরকার হয় না। এই যে আমরা দীর্ঘ সময় ধরে যে ওখানে আলাপ আলোচনা করলাম, যাওয়ার সময় একটা মহা অনৈক্য সৃষ্টি করে গেল, কোনো প্রয়োজন ছিল? আমরা তো মাঠেই আমাদের ঐক্য হয়ে গেছে, কিন্তু সবাই এখন নির্বাচনের কথা বলছে। আবার আমার জামাতের বন্ধুরাও তো বলতে যে আমরাও তালিকা প্রকাশ করে দেব, যদিও তারা প্রস্তুত। এতদিন বলতো 200-250, ইদানিং বলতেছে না, তাদের পুরা প্রার্থী তালিকা তারা তৈরি করবে এবং আসন বিষয়ে সমঝোতা হবে। তাজভাই কিছুক্ষণ আগে আলোচনা করছিল, দেখেন যে আপনারা বলছেন জোট, যুগপথ, আরেকটি দেখেন চালাকি করে বলতে যে সমঝোতা। তো বেশ সুন্দর না আমাদের এই রাজনৈতিক মাঠে এই যে নানান ধরনের যে শব্দ চয়ন আমরা করছি, আমি মনে করি এটা খুব পজিটিভ। জেরিন আপা, তিনি তার আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয় নাই। হ্যাঁ, ওনারও মন খারাপ করার কিছু নাই, উনি তো আগেও ছিলেন। সামনে হয়তো তার পক্ষেই হয়তো বিএনপি সিদ্ধান্ত নেবে, এটা আমরা আশা করতে পারি। আমি তাকে খুব কাছে থেকেই দেখেছি, মাঠের নেত্রী। তো সুতরাং আমার তাজভাইকেও আমি অনুরোধ করেছি যে ভাই, নির্বাচনে হাওয়া শুরু হয়েছে, জনগণ এখন নির্বাচনমুখী, আপনারাও প্রস্তুতি নেন। বড় কোনো সহিংসতা ঘটার না না, খুব বড় ধরনের কিছু হবে না। এগুলো ঘটনা, কিছু ঘটনা ঘটে, অতীতেও ঘটেছে, তবে এটা যেন না ঘটে। একটু হেলেন জেরিন খান, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও যেন খুব সজাগ দৃষ্টি রাখে এইসব ব্যাপারে। প্রত্যেকেরই নিরাপত্তা বিধান করার দায়িত্ব তাদের। হেলেন জেরিন খান, গণমাধ্যম সূত্র বলছে যিনি নিহত হয়েছেন সারোয়ার বাবলা, সবাই তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চেনে। এমনটাও বলা হচ্ছে, বিভিন্ন সূত্র মহল থেকে জানা গেছে যে তিনি আগে শিবির করত, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি বিএনপির কেউ নন। এখন যেহেতু এই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়েছেন আপনাদের চট্টগ্রাম 8 আসনের মনোনীত একজন প্রার্থী, এই ঘটনা নিয়ে আপনি কি কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় দাদা সুব্রতা দাদা এবং প্রিয় তাজ ভাই এখানে এসেছেন। তারা সহ আলোচক হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, তাদের মাঝে বসে কথা বলতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। আর দাদা ইতিমধ্যেই তার বক্তব্য শুনেছেন, তার বক্তব্যের মধ্যে এতগুলো পজিটিভ এবং সমঝোতার এবং আগামীতে দলগুলা যে সবাই পজিটিভ কথা বলছে, সেটা তার দাদার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসছে। এখানে আমি নেগেটিভ কথা খুব বেশি বলতে চাই না। তারপরে দুঃখজনক চট্টগ্রামে যেটা হয়েছে, আমাদের চট্টগ্রাম বিএনপির সম্মানিত কনভেনার এরশাদ ভাইয়ের যে নির্বাচনী প্রচারণা
করতে গিয়েছিলেন, সেখানে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সরোয়ার নামে যে ছেলেটি মানে মারা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, 3 জন গুলিবিদ্ধ হয়েছে। এরশাদ ভাই উনিও গুলিবিদ্ধ হয়েছেন, আরেকজন হয়েছে, আর ওই যে মারা গিয়েছে ওর নাম সম্ভবত সরোয়ার, তাকে শীর্ষ সন্ত্রাসী বলা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে আপনি যথার্থই বলেছেন, বিএনপি ওখানে ইতিমধ্যেই মানে পর্যালোচনা করে দেখেছে যে ওই যে নির্বাচনী প্রচারণায় যে লোকটি মারা গিয়েছে সে আসলে বিএনপির কেউ না। তবে নির্বাচনী প্রচারণায় তো সব ধরনের লোকজন অনেক সময় অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে আপনারা জানেন দীর্ঘদিন যাবতই একটা পক্ষ কিন্তু বারবার করে নির্বাচনকে বানচাল করার জন্য নানা রকমের কলাকৌশল করে যাচ্ছিল এবং নানা ধরনের কথাবার্তা বলে যাচ্ছিল। এবং আমরা মনে করি যে এখনও বাংলাদেশে বিদ্যমান আছে যারা নির্বাচন আসলে চায় না, বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। বিশেষ করে আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর যারা মানে এই ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় ছিল তাদের তো অনেকে এখন পর্যন্ত রয়ে গিয়েছে, এবং তারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কোনো কিছু হোক সেটা তো তাদের মধ্যে আমরা জানি যে তাদের অনেকে সেটা প্রত্যাশা করে না। তো বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সেইটাকে ভুলণ্ঠিত করবার জন্য অনেক পক্ষই হয়তো বা এখনও মানে তৎপর আছে। তবে আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের উদারতা আহ্বান এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে, সেটা হলো যে আইন শৃঙ্খলার এটাকে আরও শক্তিশালী করতে হবে। কারণ নির্বাচনে অলরেডি আমরা বলবো যে বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গিয়েছে। বিএনপির পক্ষ থেকে তো আপনারা জানেনই 237টি ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে, যদি এটা পরীক্ষা নিরীক্ষা করে হয়তো বা সংযোজন বিয়োজন করা হতে পারে। তো এটাই একেবারে যে এই যে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারাই যে একেবারে মানে কি বলবো, এটাকে যে কোনো রকমের পরিবর্তন করা হবে না সেটা কিন্তু এখনো এটা সম্ভাব্য প্রার্থী তালিকা, চূড়ান্ত তালিকা না। হ্যাঁ, তো সেই জায়গায় আমি মনে করি যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠেই গিয়েছে। জামাতের পক্ষ থেকে তো অনেক আগেই তারা 300 আসনে আমরা দেখেছি যে তাদের ক্যান্ডিডেটরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এনসিপিও তারা যে কোনো সময় তাদের ক্যান্ডিডেট ঘোষণা করবে। তা আমি মনে করি যে গোটা বাংলাদেশ এখন নির্বাচনমুখী। এই সময়টায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সতর্কতা থাকবে। এবং কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা অলরেডি কাজে নিয়োজিত আছে সারা বাংলাদেশে, সেখান থেকে 50% আপাতত সম্ভবত রেস্টের জন্য কিংবা প্রশিক্ষণের জন্য কিংবা তাদের কিছুটা মানে স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তাদেরকে ব্যারাকে নেওয়া হবে। তা আমরা মনে করি এটাও এই ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীতে যারা নিয়োজিত আছে তাদেরকে। তো আমি মনে করি যে সব মিলিয়ে মানে আগামী দিনগুলো যাতে সুন্দর হয়, এই ধরনের চিটাগাংয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে এই ধরনের ঘটনা। এটিও তাজ রহমান, যেমনটা হেলেন জেরিন খান বলছিলেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও বলছিলেন, বিভিন্ন শক্তি পরাশক্তি কিংবা কারো হাত থাকতে পারে আসলে এই ধরনের সহিংসতার ঘটনায়। সেই পরিপ্রেক্ষিতে একটু আপনার কাছে আসতে চাই। বলা হচ্ছে বিভিন্ন দল তৃণমূলে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, এমনটা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে আওয়ামী লীগ। সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একই প্রসঙ্গে বলেছেন যারা রাজনীতিকে আসলে অস্থিতিশীল করতে চায় এবং যারা নির্বাচনকে আসলে পেছাতে চায় বা বানচালের চেষ্টা করতে চায় তাদের হাত থাকতে পারে। আসলে জানতে চাই এই ধরনের সহিংসতার পেছনে কাদের হাত আছে, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার 200 আলোচক দাদা এবং হেলেন জেরিন খান। দাদা এবং হেলেন জেরিন খান দুজন পজিটিভলি বলেছেন। দাদা তো একজন পজিটিভ মানুষ, পজিটিভ রাজনীতি করে, পজিটিভ চিন্তাধারা করে। তবে আমি টোটাল বক্তব্য থেকে আমাকে একটু অ্যাড করতে হয়। এত পজিটিভ বাংলাদেশের রাজনীতির পরিবেশ এখন না, এবং নির্বাচন করার জন্য যতটুকু পরিবেশ হওয়ার প্রয়োজন সেটাও এখনও হয় নাই। এটা তৈরি করতে হবে, সরকারকে আন্ডারটেকিং নিতে হবে, কড়াকড়ি অবস্থানে যেতে হবে। হ্যাঁ, আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আর সক্ষমতা নিতে হবে, পুলিশ বাহিনীকে স্ট্রং করতে হবে। পুলিশ তো এখন পারছে না অ্যাক্টিভলি কিছু করতে।
এর দোষটাও কিন্তু আছে। পুলিশকে মব দিয়ে পিটানো হয়েছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তার বাইরে এই জিনিসটা যখন আরেক পুলিশ ভাই দেখে, তখন পুলিশ কিন্তু তার এই কাজটা করতে তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। পুলিশ এক জায়গায় 6 জন যায়, মব থাকে 40 জন। আগামী ইলেকশনে ভোটারদের নিরাপত্তা, সাধারণ জনগণের নিরাপত্তা, ভোট সেন্টারের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা। আজকে যে প্রার্থী গুলিবিদ্ধ হলেন, প্রথম দিন বাংলাদেশের প্রথম ঢাকা চট্টগ্রাম 8-এর যে এরশাদুল্লাহ, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। এটার এত ইজি নেওয়ার সুযোগ নাই। আর সন্ত্রাসীরা তো আছেই, এত অস্ত্র লুট হয়েছে আপনার 5 আগস্টের পরে, অস্ত্রগুলো তো উদ্ধার হয়নি। তারপরে এমনিই তো সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেয়েছে মামলা থাকা অবস্থায়, যে যার ইচ্ছা মতো বেরিয়ে গেছে। অনেকেই টেলিভিশন টকশোতে বলেছেন যে কারো আছে 20টা মামলা, 15টা মামলাতে বেইল আছে, বাকি 15টাতে কিন্তু বেইল নেই, বের হয়ে গেছে। এরা তো এদেরকে খুঁজছে পুলিশ, সেনাবাহিনী বলছে তারাও খুঁজছে, কিন্তু আজকে থেকে 50,000 সেনাবাহিনী চলে যাচ্ছে তাদের রেস্টে হোক আর ট্রেনিংয়ে হোক। এটা কিন্তু আমাদের জন্য আরেকটা চিন্তার বিষয়। আমরা বলেছিলাম আগামী নির্বাচনের সহিংসতা, সংঘর্ষ, সংঘাত, হানাহানি, মারামারি এগুলো হবে খুব বেশি। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কি এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে? এই প্রশ্নটা আমরা করছিলাম, এখনও করছি। এটা এই জন্য করা হচ্ছে কেন, রাজনীতিতে একটা বৃহত্তর স্টেক হোল্ডার যারা চলে গেছে তাদেরকে বাইরে রাখা হয়েছে। এরা চেষ্টা তো করবেই নির্বাচনকে যেন তারা বলেই দিছে প্রতিহত করার জন্য। তারা তো ওপেন বলছে আমরা নির্বাচনে নাই মানি, তোমাদেরকে নির্বাচনে সুষ্ঠুভাবে করতে দিব, এটা দিবে না, অবভিয়াসলি দিবে না। আপনাকে মাথায় রেখেই কিন্তু ইলেকশনের দিকে যেতে হবে সবাইকে মিলে। তার মধ্যে যারা আছেন এখানে তাদেরকে মাথায় চিন্তা রাখতে হবে, ইনক্লুসিভ ইলেকশনটা করতে হবে। আপনি সবাইকে বাদ দিবেন, একটার পর একটা বাদ দিবেন। আওয়ামী লীগকে স্থগিত করছেন, এখন জাতীয় পার্টিকে একটা গ্রুপ আসছে, জাতীয় পার্টিকেও যেন নির্বাচনে বাইরে রাখা যায় সেই ষড়যন্ত্র হচ্ছে। যদি জাতীয় পার্টিকে আপনারা বাইরে রেখে ফেলেন, সরকারে আছেন দল, একজনের এক দল আছে, এরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয়, অনেকগুলো দল হয়ে যায়। সরকার যদি সেই সিদ্ধান্ত নেয়, তাহলে জাতীয় পার্টি আরেকটা রাজনৈতিক দল নির্বাচনে মাঠে থাকবে। বৃহত্তর স্টেক হোল্ডার বাইরে গেলে অটোমেটিকলি কর্মীরা কিন্তু নির্বাচনে তখন এটা প্রতিবাদী ষড়যন্ত্র করে বাইরে বিদেশি শক্তিরা এদেরকে নিয়ে এটাকে নিয়ে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। আমি মনে করি সব কিছুর পরে একটা ভালো নির্বাচন দেশের জন্য প্রয়োজন। নির্বাচন ছাড়া আমাদের এই আনস্টেবল যে পরিবেশ, ভালো ইনভেস্টমেন্ট নাই, শিক্ষা ব্যবস্থা ভালো নাই, আইন শৃঙ্খলা ভালো নাই, জুডিশিয়ালে বিশৃঙ্খলা চলছে, পুলিশের মধ্যে চলছে, এগুলো সব থেকে উত্তরণের একটাই উপায়, একটি ভালো নির্বাচন, সুষ্ঠু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল, তারা এসে এইগুলো সামলাতে হবে এবং সবাই তাদের সহযোগিতা করতে হবে। তার আগে এই ইলেকশন কমিশন কতটুকু সুন্দরভাবে করতে পারবে, কতটুকু ফ্রি ফেয়ার করতে ইলেকশন পারবে। কমিশন নিয়ে বেশ কিছু জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা, এবং ফেব্রুয়ারির আগে আসলে বেশ কিছু বিষয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এই দলগুলোর মধ্যে মতের পার্থক্য রয়েছে, সেই সাথে এই যে এখন নতুন একটি সংযোজন আপনি বললেন নির্বাচন কমিশন পারবে কিনা, সেই প্রশ্নও তো নানা মহল থেকে আসছে। কতটা সম্ভব? যারা স্টেক হোল্ডার, যারা ইলেকশন করবে, এনসিপি প্রথমে বলেছে, তারপরে বলেছে, বিএনপি বলেছে কতটুকু সক্ষমতা পাবে। এনসিপি যখন তাদের প্রতীক পেল, এখন তাদের বক্তব্য অন্য সুরে। জোর করে ইলেকশনের কাছ থেকে, কিন্তু ইলেকশন কমিশনের কাছ থেকে এনসিপি প্রতীক নিয়েই গেল। তারা বলছে শাপলা দিতেই হবে, শাপলা না দিয়ে তাদেরকে কুড়ি দিচ্ছে। তারা দিচ্ছে ভালোই হয়েছে, আমরা এখন কুড়ি নিয়ে নির্বাচন করব, নিয়ে গেল। তো তারা ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি। দাদা আছেন এখানে, ইলেকশন কমিশনার যিনি, উনি কিন্তু ইকুইভ্যালেন্ট টু দি আপিলেট ডিভিশনের জাস্টিস, অ্যান্ড বাকি কমিশনাররা ইকুইভ্যালেন্ট টু হাইকোর্ট ডিভিশনের জাস্টিস। ওনাদের ইন্ডিপেন্ডেন্ট বডি এবং ক্ষমতা অসংখ্য, কিন্তু একটা দল প্রেশার এবং দাবি আদায় করে রাস্তা থেকে নিয়ে গেল। এখন যদি কোনো কিছুর জন্য আবার দাবি করে অযৌক্তিক, আমার পক্ষে দাবি না আসলে ইলেকশন কমিশন এটা ভালো না, আমার পক্ষে আসলে ইলেকশন কমিশন ভালো। এই প্রসঙ্গটা নিয়ে আসবো, এটিও তাজ রহমান। একটি বিরতি নিয়ে ফিরছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এটিও তাজ রহমান, আবারও আপনার কাছে ফিরে আসতে চাই। বিরতির আগে আপনি বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা, কিংবা আরেকটু সক্রিয় হলে হয়তো এই যে সহিংসতাগুলো ঘটছে তা আসলে নিরসন করা সম্ভব, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও ভালো হবে। আপনার কি মনে হয় স্থিতিশীলতা বাড়বে কিনা, এই প্রসঙ্গে একটু জানতে চাই। আপনি বিরতির আগেও এই প্রসঙ্গটা আনছিলেন, কারণ আমরা অতীতে দেখেছি নির্বাচনের পরবর্তী সময়টাও কিন্তু আসলে অস্থিতিশীলতা, অরাজকতা কিংবা হামলা মামলার শিকার হয়। বিরোধী দলগুলোর সমর্থকরা আবার কিছু অস্থিতিশীলতা সৃষ্টি করে, বিভিন্ন সময় আমরা অতীতে তা দেখেছি। আপনার কি মনে হয়? আমাদের সাবকন্টিনেন্টে বিশেষ করে আপনি ভারত, পাকিস্তান,
বাংলাদেশ এই তিনটা দেশের ইলেকশন পরবর্তী এবং ইলেকশনের পরেও কিন্তু হয়, এটার অস্বীকারের সুযোগ নেই। আমাদের যেহেতু একটা রেজিম চেঞ্জ হয়েছে আনইউজুয়ালভাবে, যেটা ভোটের মাধ্যমে নয়, একটা রেজিম চলে গেছে। তখন এই রেজিম চলে গেছে, সেই রেজিমকে ইলেকশন দেওয়া হচ্ছে না। সেখানে পুলিশ, বায়তুল মুকাররমে ইমাম সাহেবও চলে গিয়েছেন, মসজিদের আপনার স্কুলের দারোয়ানও চলে গিয়েছে, ইমাম বদলি হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে থেকে আপনি চেঞ্জ করে এখন যখন 15 মাস পরে 14 মাস পরে একটা ইলেকশন করবেন, সেটা চ্যালেঞ্জিং ইলেকশন হবেই। দ্বিতীয়ত হলো, আমি বারবার যেটাতে আমরা এমফাসাইজ করছি যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীকে কিন্তু খুব দুর্বল করে ফেলা হয়েছে। পুলিশকে যদি আপনি স্ট্রেংথেনিং না করেন, তাদের সহযোগিতা করবে সেনাবাহিনী বলেছে, কিন্তু মেইন ফোর্স কিন্তু পুলিশ ফোর্স, পুলিশ বিজিবিরাই কিন্তু ইলেকশনে মেইন ফোর্স হিসেবে কাজ করে। সেনাবাহিনীর সামনে থাকে হয়তো বা 10 জন, আর এরা ব্যাটেল ফোর্স হিসেবে এরাই থাকে। এদের সাহসিকতা, এদের কাজ করার জন্য, এরা জন্য অ্যাক্টিভ থাকে ফুললি। তাদের মন মানসিকতা, নির্বাচন প্রতিহত যদি কেউ করতে চায়, তাদের প্রতিরোধ করার ক্ষমতা যদি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাহস এবং সক্ষমতা যদি না থাকে, তাহলে নির্বাচন কিন্তু খুব ভয়াবহ একটা অবস্থা হবে আগামী নির্বাচনের। আজকের শুরুতেই এটা কিন্তু ইট ইজ অ্যালার্মিং। আপনি যদি এটাকে ইজিলি নেন, ইজিলি নেওয়ার সুযোগ নাই, এটাকে বন্ধ করতে হবে, সেটা আমরা বলি। আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী নেতা যারা নির্বাচন করবে, তাদের কথা আপনাকে চিন্তা করতে হবে। এখানে কতজন ক্যান্ডিডেট, আপনাকে সাধারণ জনগণ ভোটার যারা আসবে, তাদের কথা আপনাকে চিন্তা করতে হবে। একটা সেন্টারে যদি গুলি করে, যে কী অবস্থা হবে? 42,000-এর উপরে সেন্টার আছে, আপনার ভোটার আছে এবার টোটালি অ্যাড করে কিন্তু 12,76,00,000 ভোটার। আপনি হিসাব করেন, এই ভোটারগুলো সারা বাংলাদেশে ভোট দেওয়া, আইনশৃঙ্খলা যদি অবস্থা খারাপ হয়, তাহলে একটি ফ্রি ফেয়ার ইলেকশন কমিশন কতটুকু পারবে, কতটুকু আইনের প্রতি, কতটুকু রাজনৈতিক দলকে দাবিয়ে রাখতে পারবে আইনের মধ্যে? কারণ পারছে না তো। ইলেকশন কমিশনকে জোর করে প্রতীক নিয়ে যাচ্ছে, আর একবার ইলেকশন কমিশনকে জোর করে কি সিটের, সেন্টারের এবং ভোটের ফলাফল কি পরিবর্তন করে ফেলবে, সেই ভয় তো কিছু মানুষের মধ্যে আছে। এই সবগুলা থেকে উত্তরণ হওয়া উচিত। তবে একটা ভালো নির্বাচনের প্রয়োজন, ফ্রি ফেয়ার ক্যাডেবল ইলেকশন, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবাই যেখানে অংশগ্রহণ করে একটা নির্বাচন করে, মানুষ যার ইচ্ছা তাকে ভোট দেবে, কোনো ফেয়ারেন্স থাকবে না, এখানে কোনো ধরনের ইন্টারফারেন্স থাকবে না। তাহলে যদি ভালো নির্বাচন হয়, দেশটা একটা উত্তরণের সুযোগ আছে। তারপরে দেশ শেষ হওয়ার পরেও হইতে পারে একটা বৃহত্তর স্টেক হোল্ডারকে আপনি বাদ দিচ্ছেন, এরা তো তাদের মন মানসিকতা তো তারা জানে ভালো, বা তারা বলছে যে আমাদেরকে বাদ দিয়ে ইলেকশন করলে এটা তো হবে না। সেই হিসাব থেকে রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ আছে, নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারকে কিন্তু ইউনূস সাহেবকে ঘুমায় কিন্তু ইলেকশন করতে পারবে না। ওনাকে অর্থাৎ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সাথে সাথে অন্তর্বর্তী সরকারেরও যে কিছু দায় আছে, সেই বিষয়টি নিয়ে আসবো। এটিও তাজুল রহমান। হেলেন জেরিন খান, আপনার কাছে আসতে চাই। বগুড়া 2 আসনটি বিএনপি ফাঁকা রেখেছে, এমনটা বলা হচ্ছে, যেখানে নাগরিক ঐক্যের জনাব মাহমুদুর রহমান মান্না প্রার্থী হতে পারেন, এমনটা ধারণা করা হচ্ছে বেশ কিছু মহল থেকে। কিন্তু এখন বিএনপিরই তৃণমূল জনাব মান্নাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। নিশ্চয়ই আপনি জানেন সেই বিষয়টি। আপনারা জোট শরিকের জন্য আসন ছাড়লেন, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সেই প্রার্থীকে মেনে নিচ্ছে না। এই দ্বিচারিতা কি আসলে এই জোট রাজনীতির ভবিষ্যৎকে কোনো প্রশ্নবিদ্ধ করার সুযোগ আছে কিনা, এই বিষয়ে আপনার দলের মতামত জানতে চাই। দেখুন, নির্বাচন একটা লক্ষ লক্ষ মানুষের একটা আসনে, যেমন আমার যে মাদারীপুর 2 আসন, সেখানে 4,07,500 ভোটার। এখন 4,07,500 ভোটারের মধ্যে এই 4,07,500 ভোটারেরই কিন্তু মতামত আছে। 4,07,500 ভোটারই তাদের মতামত ব্যক্ত করতে পারে। এর মধ্যে কিছু লোক কাউকে চাইতে পারে, আবার কিছু লোক কাউকে পছন্দ করতে পারে, কিছু লোক কাউকে পছন্দ নাও করতে পারে। এর নামই তো নির্বাচন। নির্বাচনে সবাই যে এক পক্ষে থাকে তা তো না, নির্বাচনের তো বিপক্ষ পক্ষও থাকে। সেই কারণে ধরেন বিএনপির যেটা হচ্ছে যে বিএনপির নীতি নির্ধারকরা, বিশেষ করে আপনি জানেন এবারে যে আমাদের নমিনেশন দেওয়া হয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে প্রথম থেকে ডে 1 থেকেই বলতে পারেন, যখন আমাদের শরিক দলগুলো আমরা জোটবদ্ধভাবে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কাজ করেছি, সেই সময় থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা বলা চলে যে একটা কমিটমেন্ট হয়েছে। সেটা হলো যে নির্বাচন পরবর্তী নির্বাচন হবে, সেই নির্বাচনে শরিক দলকে সাথে রেখেই আমরা নির্বাচন করব। সে কারণে আপনারা জানেন যে, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বলেছেন যে আমরা যদি আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার করব। যে এই যে অভ্যন্তরীণ যে বিদ্রোহ, এটা কি নির্বাচনের আগে আপনাদের সম্ভাবনাদের মনে কি এক
ধরনের ফাটল ধরাচ্ছে কিনা, এই বিষয়টি একটু জানতে চাই। আমার মনে হয় না, সমমনেরা খুব ভালো করেই জানেন। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা করেছেন, যে এই যে নমিনেশনগুলো দিয়েছে, আবার ধরেন শরিকদেরও যাদেরকে দিবেন, প্রত্যেক জায়গায় কিন্তু উনি একটা তো তৃণমূলের মতামত তিনি নিয়েছেন বিভিন্ন সময়, ধরেন থানা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের এবং জেলা পর্যায়ের মতামত তো নিয়েছেনই, এবং বিভাগীয় পর্যায়ের মতামত তিনি নিয়েছেন। এটা তো একটা দিক আছে। আরেকটা হলো যে তিনি কিন্তু অনেকগুলা টিম তিনি মাঠে ছেড়ে মানে পরীক্ষা নিরীক্ষা করেছেন, মানে তৃণমূল পর্যায়ে কে কত বেশি পপুলার, কাকে দিলে আমরা নির্বাচনী আসনটা পাবো, সেই ব্যাপারেও কিন্তু তিনি নানা ধরনের জরিপ করেছেন। আমরা যতদূর শুনেছি যে 4-5টা টিম তিনি গোপনভাবে কাজ করেছেন। তো সব মিলিয়ে এবার দেখেছেন যে আমাদের যে 237টা যে মনোনয়ন ক্যান্ডিডেট ডিক্লারেশন হলো, মানে এটা মানে বাংলাদেশের ইতিহাসে কখনোই হয় নাই যে এতগুলা কনস্টিটিউয়েন্সিতে ক্যান্ডিডেট ডিক্লারেশনের পরে সেই ধরনের কিন্তু কোনো বিক্ষোভ কিন্তু দেখা যায়। আমি বিশ্বাস করি এখনো মনোনয়ন দেওয়া হয়নি, তাদের মানে নিশ্চয়তা তারা পাচ্ছে না, তাদের মধ্যে বলা হচ্ছে তারা অনেকেই উদ্বিগ্ন। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো, একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে যেতে চাই। বলা হচ্ছে নির্বাচনের ডামাডোলে গণভোট ভাটা পড়ে গেছে, এমনটা বেশ কিছু জায়গা থেকে বলা হচ্ছে। আমরা আবার কিছুক্ষণ আগে আমি জানাচ্ছিলাম সূচনা বক্তব্যে আমাদের যে গণভোটের বিষয়টি নিয়েও বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কেটে গেছে, এমনটা অনেক জায়গা থেকে বলা হচ্ছে। 7 দিন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু 2 দিন হয়ে গেছে, এখন আমরা প্রকাশ্যে আসলে রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থান আমাদের কাছে এখনো পরিষ্কার হয়নি, আসেনি। তাহলে কি মনে হয় গণভোটের ইস্যু সুরাহা না করেই কি নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে, এমনটা কি? যে আমরা ঐক্যমতের যে এটা করলাম, স্বাক্ষরটা করলাম, তো সেখানে তো আমরা স্বাক্ষর করেছি ভিন্নমত সহ। আরে ভাই, আপনি আমাদের কাগজে সই নিলেন, আমাদের ভিন্নমতগুলো পাশাপাশি যে বইটা ছেপেছেন সেখানে আছে, আর আপনি যখন ফাইনালি প্রধান উপদেষ্টা বা সভাপতির কাছে দিলেন, সেখানে ভিন্নমতটা বাদ দিলেন, বলে যে এটার ভিত্তিতে গণভোট হবে। তো আপনি তো বিতর্ক সৃষ্টি করে দিয়ে চলে গেছেন, আলী সাহেব চলে গেছে না? তার যারা আছে তাদেরও তো আমির খসরু সাহেব বলেছে, দয়া করে আপনারা এখন যার যার পেশায় চলে যান, অনেক করেছেন জাতির জন্য। তারপরেও আমরা বলি বিএনপি সহ যে গণভোট আর নির্বাচন একদিনে হবে, একই সাথে হবে, এবং সেখানে আমাদের সাথে যেটা কমিটমেন্ট হয়েছে, যে দলিলে আমরা সই করেছি, সেটা আপনাকে এখানে তো মাত্র 48টা, বাকিগুলো তো পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, দুদক বলেন, আরও সোন্স, কিন্তু টিআইবি একমাত্র গণভোটের বিষয়টা আছে যেটা সংবিধান সংস্কারের 48টা বিষয়। তো সেটা আমরা যেভাবে স্বাক্ষর করেছি আপনি সেটা দিয়ে দেন, অসুবিধা তো না, আমরা তো না করি নাই। এটার জন্য আবার ঐক্যমত কিসের? আমরা তো ঐক্যমত করে সিগনেচার করে ছেড়ে দিয়েছি। এখন যারা বলেছিল আগে গণভোট দিতে হবে, তারপরে গিয়ে সংসদ নির্বাচন হবে, আবার গণভোটটাকে বলা হচ্ছে যে আপনার সংবিধান সংস্কার পরিষদ, এখন আর গণপরিষদ বলে না, সংবিধান সংস্কার পরিষদ, এবং সেটা মেয়াদ ঠিক করে দিল 270 দিনের মধ্যে ওই 48টার বিষয়ে সিদ্ধান্ত তারা নেবে। আরে ভাই, হ্যাঁ না ভোটে তো তুমি জিতলে পরে না সিদ্ধান্ত নেবে। গণভোট তো খুব রিস্কি, তাই না? এই যে আমরা এটা নিয়ে একেবারে খুব মাতামাতি করছি, যদি কোনো কারণে গণভোটে না হয়ে যায় তাহলে তো 48টা তো ওখানে শেষ হয়ে গেল, হ্যাঁ হলে পরে না ওখানে যাবে। এই গণভোটের প্রসঙ্গ নিয়ে আসবো, একটু বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পুরনো রাজনীতির ব্যর্থতার কারণ হিসেবে বাংলাদেশে যে একের পর এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির পেছনে এনসিপি থেকে বলা হয়েছে ব্যর্থতার দায় বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগের। আপনার কাছে জানতে চাই, আপনিও কি এই 3 দলের ব্যর্থতাকে দেখছেন কিনা? এনসিপি তো একটা তরুণদের দল, এবং 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের উত্থান, এবং আমরা জানি যে এটা সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে সরকারের উপর অনেক চাপ সৃষ্টি করে তারা নানান রকমের সুযোগ সুবিধা, নৈতিক অনৈতিক, এমনকি নির্বাচন কমিশনের উপর অন্যায় চাপ সৃষ্টি করে শেষত শাপলাকলি নিয়ে
সন্তুষ্ট থাকতে হয়েছে। ওনারা যেসব কথাবার্তা বলেন তাতে মনে হয় ৫৪ বছরে বাংলাদেশে আর কোনো রাজনীতি হয় নাই, এবং পুরানো দলগুলোকে নিয়ে তারা যে সমস্ত কথাবার্তা বলে এটা তো এক ধরনের অপসংস্কৃতি। আমাদের রাজনৈতিক মাঠে কখনো আমরা সিনিয়র নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করি নাই, কিন্তু এনসিপির নেতা নেত্রীদের মুখে আমরা দেখি সেরকম শোভনীয় উচ্চারণগুলো পাচ্ছি না। আমরা আশা করব, যেহেতু তোমরাও এখন নির্বাচনমুখী হয়েছ এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছো, ক্ষমতার অংশীদারিত্বের জন্য তোমরা একেবারেই একাগ্র চিত্তে সবাই মাঠে নেমে গেছো। আশা করি ৫৪ বছরের কথা বলে তোমরা আবার নতুন করে জুলাই গণ অভ্যুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করবে না। তো সমস্ত দায়িত্ব তোমাদের নিতে হবে। এইবার যদি আমরা আমাদের যে জন আকাঙ্ক্ষা আমরা সৃষ্টি করেছি রক্তের মধ্য দিয়ে, সেটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি। নিশ্চয়ই সেই প্রত্যাশা আছে। হেলেন জেরিন খান, আপনার কাছে আসতে চাই। এনসিপি থেকে বলা হয়েছে, এনসিপির একটি বক্তব্য ঘিরে আপনাকে প্রশ্ন করতে চাই, যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে না, সংস্কার গণভোট দেখে তাদের আকাশ থেকে পড়া স্বাভাবিক, এবং বলা হচ্ছে বিএনপি মনে করছে মানুষ রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, এখন তারা ক্ষমতায় চলে যাবেন। বিষয়টি আসলে সেরকম না। একটু জানতে চেয়েছি আসলে আপনারা কতটুকু খাপ খাওয়াতে পেরেছেন, সেই ক্ষেত্রে যদি সত্যিই খাপ খাওয়াতে পেরেছেন কিনা, যদি খাপ খাওয়াতে পেরে থাকেন তাহলে কোন কোন ক্ষেত্রে? দাদার সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, এনসিপি একটা নতুন দল, অনভিজ্ঞ একটি দল, এবং হ্যাঁ এটা ঠিক যে জুলাই আগস্টে তাদের নেতৃত্বে সমস্ত আমরা দলগুলো, জাতীয়তাবাদী দল কিংবা অন্যান্য যে শরিক দলগুলো ছিল, যারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, পরবর্তীতে জুলাই আগস্টে যে সেখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। তবে সেই ছাত্ররা যে শুধুমাত্র এনসিপির ছাত্র তা না, সেই ছাত্রদের মধ্যে ছাত্রদল ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, তারপরে মাদ্রাসার ছাত্ররা ছিল, তারপরে নারীরা ছিল। তারা কিন্তু এখন তাদের কাউকে, বিশেষ করে ছাত্রদল হয়তো আছে ভিন্ন রূপে, ছাত্র শিবির ছিল, এনসিপির যারা আছে তারা একটা ক্ষুদ্র অংশ। তাই সেই ক্ষুদ্র অংশটা মাঝে মাঝে এমন সব কথা বলে, আমরা আসলে প্রত্যাশা করেছিলাম বাংলাদেশে অন্তত পক্ষে এই যে কথার বাহাস এবং যেই কুরুচিপূর্ণ বক্তব্য এবং অন্য দলকে ছোট করা, এই জায়গা থেকে অন্তত পক্ষে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জাতি মুক্ত হবে। কিন্তু এনসিপির দুই একজন নেতার মুখ থেকে এমন সব কথা আসে, এটা একটা আজগুবি এবং কখনো কখনো দেশ জাতিকে একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। তো তাদের কাছে প্রত্যাশা, দাদার সাথে আমি বলতে চাই যে তারা যেহেতু নির্বাচন করতে চায়, নির্বাচন করতে গেলেই বুঝতে পারবে যে কত ধানে কত মই। মানুষের হৃদয় জয় করা এত সহজ না। জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে চারবার করে ক্ষমতায় এসছে এবং 2/3 মেজরিটি নিয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নেত্রী, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও তার ধারাবাহিকতায় এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, আসেন বিএনপি কি করেছে না করেছে, বিএনপি কি করবে না করবে, বিএনপি সম্পর্কে যদি কিছু বলতে হয় নির্বাচনের পরেই বলেন, কারণ নির্বাচনের মধ্যে দিয়েই প্রমাণিত হবে আসলে বিএনপি কি করতে পেরেছে, কিংবা জাতিকে কি কথা দিয়েছিল, কি কথা রেখেছে, এবং জাতিকে নিয়ে এই দলটি কতটা স্যাক্রিফাইস, এই দেশ এবং এই জাতির জন্য এই দল কতটা স্যাক্রিফাইস করেছে, সেটা আসলে নির্ধারণ করবে জনগণ। সেই জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার, এবং এই নির্বাচনে ম্যান্ডেট দিবে জাতি। একই প্রসঙ্গে আসতে চাই, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি বলে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতা বিএনপির নেই। একটু জানতে চাই আপনি কি সেই মানসিকতা দেখছেন কিনা, যেখানে বিএনপি আসলে বেশ কিছু জায়গায় ছাড় দিয়েছে, যেমন এক ব্যক্তি 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন, আরো নানা ক্ষেত্রে তাদের বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে এই পক্ষ থেকে, কি বলবেন? বিএনপির বক্তব্য আপা দিয়েছেন, একটা দল হিসাবে ভালোই দিয়েছেন। দেখেন, আপনি ফেসিবাদ বলবেন, ফেসিবাদকে আপনি বাগিয়ে দিয়েছেন। জমিদারি স্টাইলে মন মানসিকতা নিয়ে কথা বলে, এটা তো ফেসিবাদ। এটা তা আপনারা করছেন, এটা আপনারা অন্যকে কথা বলতে দেন না। মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে,
সেটা আলোচনা করেন, সমালোচনা করতে পারেন, রাজনীতির সমালোচনাতে ঊর্ধ্বে কেউ না। কিন্তু আপনাকে রেড লাইন ক্রস করে সিনিয়র নেতাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য বক্তব্য, বিএনপির মতো দলকে আপনি জমজমের পানি থেকে কি বাকিটাতে যে নিয়ে গেছেন ওইটা দিয়ে গোসল করাবেন আপনি, সেটা বলতেছেন। আপনি কি রাজনীতিতে তো এখনও ইলেকশন করেন নাই, এদেশের খেটে খাওয়া মানুষ বা এই প্রতীক চিনে, 4টা প্রতীকের উপরেই বাংলাদেশের মানুষ, ধানের শীষ, লাঙ্গল, নৌকা, দাঁড়িপাল্লা। বাকি প্রতীকগুলোকে আমাদের গ্রাম অঞ্চলে গিয়ে এবার এই মহিলাদের চিনাইতে হলে আরও ট্রেনিং লাগবে 6 মাস। বলে বাবা এই আর কয়েকটা প্রতীক আছে, এগুলোতে তুমি বুদ্ধ দিতে হবে, চিনাইতেই পারবেন না। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু গিয়ে খুঁজে এই প্রতীকগুলো কোথায়, প্রমাণিত লাস্ট 35-36 বছরে। আপনি আসছেন রাজনীতিতে, ওয়েলকাম, দাদা যেরকম বলছে, কিন্তু রাজনীতির শিষ্টাচার বহির্ভূত এই রাজনীতিটা বাংলাদেশের আগামী প্রজন্মকে উপহার দেওয়ার যে বক্তব্যগুলো আপনারা শুরু করছেন, এগুলো ঠিক না। এদেশের রাজনীতিতে আগে ছিল, সমালোচনা হতো, এত নিচে যাওয়ার পরে মানুষ রাজনীতিবিদ নিয়ে কী মনে করবে, মানুষের ধারণা কী হবে রাজনীতিবিদ নিয়ে। আমি ওনার সমালোচনা করতে পারি, ওনার গঠনতন্ত্র, ওনার দল নিয়ে সমালোচনা করবো, উনি আমারটা করবে, কিন্তু আমার ভাষা ঠিক থাকতে হবে, শব্দ চয়নগুলো ঠিক থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। যেটা সবচেয়ে বেশি মার্কেট যদি দেন আপনি কমে আসবে একমাত্র আমাদের এই ছাত্র সংগঠন এনসিপি আর গণ অধিকার পরিষদ। অন্য দল, অন্য নেতাগুলার তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া, মানে এটা খুব নোংরাভাবে দেওয়া, মানে চরিত্র হরণ থেকে শুরু করে রাজনৈতিক দলের চরিত্র হরণ, ব্যক্তির, দল, সবচেয়ে খারাপ। 53 বছরে এই দেশে কিছুই হয় নাই। 53 বছরে এই টেলিভিশনটা তো হয়েছে বলে তো আজকে আমরা জাতির সামনে বক্তব্য দিয়েছি। রাজনৈতিক দলের কারণে এই দেশের অবস্থা আজকে এই জায়গায় গিয়েছে, এটা অস্বীকারের তো সুযোগ নাই। বল তো আছেই, বলের কারণে তো আজকে আমাদের এই জাতিটা আজকে অনেকভাবে বিভক্ত। এখন একটা হয়ে গেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা না, তারা একটা শক্তি। এই দুইটা শক্তির আগামী দিনের যুদ্ধ কিন্তু হবে, এটা আবার আপনার এই জাতিকে প্রস্তুত করতে হবে। 10 সেকেন্ডে শেষ করবেন, আমাদের সময় স্বল্পতা রয়েছে। এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষ দুইটা শক্তি যেভাবে হচ্ছে, মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধকে 24-এর সাথে একসাথে মিলাইতে যাচ্ছে, বিএনপি আমরা সহ যারা আছি, আমরা বলছি মুক্তিযুদ্ধ এক জিনিস, 24 আর এক জিনিস, দুইটা একসাথে আপনি মিলাতে পারবেন না, দুটো আলাদা আলাদা সম্মান দিতে হবে। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে ফেলে দিয়ে 24কে আপনি, এবং আমরাও সেটাই চাই আসলে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমর্মিতা বাড়ুক এবং তাদের মতভেদ দূর করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা জাতিকে দিতে পারি। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে রাজকাহনে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।